দেশের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান। সিলেট হয়ে ফিরবেন ঢাকায়। বরণে প্রস্তুত ৩০০ ফিট, ২০ লাখ মানুষ সমাগমের আশা। যুগপত জোটের ৭ সঙ্গীকে আসন ছেড়ে দিল বিএনপি। দলে ফিরলেন রেদওয়ান। ঢাকা ১৩ আসন থেকে লড়বেন ববি হাজ্জাজ। পটুয়াখালী ৩-এ নূর। এখনো অধরা জেল পালানো ৭ শতাধিক আসামি। ভোটের নিরাপত্তায় হুমকি। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান ৫ মার্কিন আইন প্রণেতার। ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার সহ ৫ জনের ভিসা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, মতামত দমন চেষ্টার অভিযোগ। এবং ভারত সফরের দল ঘোষণা নিউজিল্যান্ডের। টি-20-তে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার ও ওয়ানডেতে মাইকেল ব্রেসওয়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। নেতাকর্মীদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আর মাত্র কয়েক ঘন্টা পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:15 এবং বাংলাদেশ সময় রাত 12:15 হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর 12টায় স্ত্রী কন্যাকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। দেশে প্রত্যাবর্তনের পরপরই অংশ নেবেন নানান কর্মসূচিতে। রাত পোহালে শেষ হচ্ছে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা। ২০০৮ থেকে ২০২৫ দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত বিএনপি। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:15 এবং বাংলাদেশ সময় রাত 12:15 হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর 12টায় স্ত্রী কন্যাকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় নামবে। দলের শীর্ষ নেতারা বলছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে এদিন ৫০ লাখ লোকের সমাগম হবে। সেই টার্গেট পূরণে কাজ করছেন দায়িত্বপ্রাপ্তরা। তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে ৩০০ ফিটের গণসংবর্ধনা স্থলে আসবেন। এরপর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে সেখান থেকে গুলশানের বাসায় যাবেন। শাহজালাল বিমানবন্দর থেকে বাসায় ফেরা পর্যন্ত দল এবং সরকারের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে বুলেট প্রুফ 2টি গাড়ি ঢাকায় এসে পৌঁছেছে। তার নিরাপত্তার জন্য চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের পরিধি বাড়ানো হয়েছে। এছাড়া দলের বিশ্বস্ত নেতাদের সমন্বয়েও একটি টিম গঠন করা হয়েছে। তারেক রহমানকে স্বাগত জানাতে সর্বত্র জনসমাগম ও নিরাপত্তা এবং পুরো প্রক্রিয়া সুশৃঙ্খল করার টার্গেট নিয়ে কাজ করছে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব। ইতিমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। জানা গেছে, বিমানবন্দর থেকে বনানী ও কাকুলি হয়ে সরাসরি কুড়িল বিশ্ব রোড সংলগ্ন ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান। সেখানে লাখো নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাঞ্চল ৩০০ ফিট এলাকায় তৈরি হচ্ছে এক ঐতিহাসিক দৃশ্যপট। মাত্র কয়েকদিনের ব্যবধানে যেন রূপ নিয়েছে এক জনসমুদ্রে। কুড়িল থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কের দুই পাশে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর চারপাশ। সবকিছুই জানান দিচ্ছে একটি বড় দিনের আগমনী বার্তা। ৩০০ ফিট এলাকায় নির্মিত হচ্ছে বিশাল সংবর্ধনা মঞ্চ। ৪৮x৩৬ ফুটের এই মঞ্চে শেষ মুহূর্তে ডেকোরেশনের কাজ চলছে। মঞ্চ ঘিরে নিরাপত্তা তদারকিতে রয়েছে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সহ আইন শৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। কেউ মঞ্চের সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছেন, কেউ বা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলছেন।
বিএনপি নেতারা আশা করছেন 25শে ডিসেম্বর তারেক রহমানকে স্বাগত জানাতে 20 লাখেরও বেশি মানুষের সমাগম হবে। বিশেষ ট্রেন, অতিরিক্ত কোচ, নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে 300 ফিট এলাকা প্রস্তুত এক স্মরণীয় ইতিহাসের সাক্ষী হতে। তারেক রহমানকে বরণ করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক এবং স্মরণীয় করে রাখতে রাজধানীর 300 ফিটে করা হয়েছে বিশাল মঞ্চ, এবং এই মঞ্চেই কিন্তু আগামীকাল 25 ডিসেম্বর 11:45 কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, এবং এরপরেই তিনি সরাসরি চলে আসবেন এই মঞ্চে, এবং এই মঞ্চেই তাকে সংবর্ধনা দেওয়া হবে। এবং প্রথম তিনি নেতাকর্মীদের সাথে দেখা করবেন, এবং নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, নেতাকর্মীদের যে আনন্দ, সেটি আমরা গতকালকে থেকে আজকেও আমরা দেখতে পাচ্ছি। এবং এই নেতাকর্মীরা কিন্তু গতকালকে থেকে ভিড় করছে, এবং তারা বলছে যে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে তারা আসছেন, এবং বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসা শুরু করেছে, এবং লক্ষাধিক মানুষ কিন্তু ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে, এবং আগামীকাল নাগাদ নেতাকর্মীদের দাবি প্রায় 1.5 কোটি মানুষ কিন্তু এই জনসমাবেশে যুক্ত হবেন। এবং তারেক রহমান তিনি এখানে এসে চলে যাবেন রাজধানীর এভার কেয়ারে, যেখানে তার মা আছেন, এবং সেখানে তার মাকে দেখে তিনি চলে যাবেন তার বাসভবনে। এই ছিল রাজধানীর 300 ফিট থেকে সর্বশেষ। দর্শক, রাজধানীর 300 ফিট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। চলে যাচ্ছে অন্যান্য খবরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি আসন ছেড়ে দেওয়ার একদিন পর শরিকদের মধ্যে আরও 8টি আসন বণ্টন করেছে বিএনপি। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন, এলডিপি থেকে বিএনপিতে যোগদান করা ডক্টর রেদওয়ান আহমেদ কুমিল্লা 7 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামান হায়দার পিরোজপুর 1, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী 3, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ 2, বিএনপিতে যোগ দিয়ে ববি হাজ্জাজ ঢাকা 13 ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6 এবং ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ যশোর 5 থেকে, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল 2 থেকে নির্বাচনে লড়বেন। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে ফখরুল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেওয়া আসনে বিএনপির কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সালের 5 আগস্টের আগে ও পরে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে গেছে 7 শতাধিক আসামি। 16 মাস পেরিয়ে গেলেও এসব আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। হত্যা, জঙ্গিবাদ ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব অপরাধীর পলাতক থাকা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বড় ধরনের নিরাপত্তার শঙ্কা তৈরি করেছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 24-এর 5 আগস্টের আগে ও পরে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া প্রায় 7 শতাধিক আসামি 16 মাস পার হলেও এখনো অধরা। হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব আসামি দীর্ঘদিন পলাতক থাকা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে। একই সঙ্গে কারাগার থেকে লুট হওয়া বহু অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার না হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। কারা ও পুলিশ সূত্র জানায়, জুলাই গণ অভ্যুত্থানের সময় দেশের 5টি কারাগারে ভয়াবহ বিশৃঙ্খলা ও বিদ্রোহের ঘটনা ঘটে। এতে মোট 2240 বন্দী পালিয়ে যায়। এর মধ্যে 1520 জনকে বিভিন্নভাবে আবার কারাগারে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনো প্রায় 720 জন পলাতক রয়েছে। পলাতকদের মধ্যে 203 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাস বিরোধী আইন, অস্ত্র ও মাদক সহ গুরুতর অভিযোগ রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নির্বাচনের আর 1.5 মাস বাকি থাকায় এসব পলাতক আসামি সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। এতে ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোট গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে প্রার্থী ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে গুলির ঘটনা জোরালো করেছে এই শঙ্কাকে। আইন
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। কারা অধিদপ্তর ও পুলিশের দাবি, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি নির্বাচনের আগে পলাতক শীর্ষ আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ঝুঁকি হালকাভাবে দেখার সুযোগ নেই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার তৌহিদুজ্জামান তন্ময়। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। যেমনটি দেখছিলাম আমরা প্রতিবেদনে যে 2024 সালের 5 আগস্টের পর গণ অভ্যুত্থান হলো একটা, এবং তারপর 16টা মাস পেরিয়ে গেল, এখনো কিন্তু 7 শতাধিক শীর্ষ আসামি বাইরে পলাতক রয়েছে। এটাকে আপনি আসলে কি দেখেন? আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নাকি কাঠামোগত সীমাবদ্ধতার ফল? এবং পাশাপাশি আরেকটু জানতে চাইবো যে কাল তারেক রহমান দেশে ফিরছে, এই ঘটনা কি তারেক রহমানের নিরাপত্তা ইস্যুর সাথে কোনো রকম জড়িত? আপনি কি বলবেন? জি, 2024-এর 5 আগস্ট যখন গণ অভ্যুত্থান হয়, তখন কিন্তু তার আগেই অর্থাৎ 16ই জুলাই যখন আন্দোলন শুরুর দিকে চলছিল, তখন কিন্তু নরসিংদীতে একটি কারাগার ভেঙে বেশ কয়েকজন আসামি পালিয়ে যায়। তো আপনি জানেন যে কারাগারে যারা দীর্ঘদিন ধরে আসামি থাকে তারা কিন্তু বিভিন্ন বড় বড় অপরাধ যেগুলো রয়েছে, হত্যা, বিস্ফোরক দ্রব্য বা সন্ত্রাসী কার্যকলাপ, এমনকি জঙ্গিবাদের সংশ্লিষ্টতার অভিযোগে কিন্তু গ্রেপ্তার থাকে দীর্ঘদিন ধরে। তো এইসব আসামি কিন্তু পালিয়ে যায়। যখন 5 আগস্ট, তখনও কিন্তু বেশ কয়েকটি কারাগার থেকে আসামি পালিয়ে যায় এবং 6 আগস্টও আসামি পালিয়ে যায়। গাজীপুরে হাই সিকিউরিটি কারাগার থেকে কিন্তু আসামি পালিয়ে যায়। হাই সিকিউরিটি কারাগারে আপনি জানেন যে হত্যা এবং জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে আসামিরা আটক থাকেন। তো তারা যখন পালিয়ে যায়, শুরুতে কিন্তু 5টি কারাগার থেকে মোট 2240 জন পালিয়ে যায়। এরপরে সরকার থেকে ঘোষণা দেওয়া হয় যে তারা যেন স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। যারা আত্মসমর্পণ করবেন তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, যারা আত্মসমর্পণ করবেন না তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। তো বেশ কয়েকজন স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন এবং অনেকেই কিন্তু পালিয়ে থাকেন। তো এরপরে প্রায় আত্মসমর্পণকৃত এবং পালিয়ে থাকা গ্রেপ্তারদের মধ্যে 1530 জনকে আটক করা হয়, আর বাকি 720 জন কিন্তু এখনো পলাতক। এর মধ্যে 100 জন হুমকি স্বরূপ বাংলাদেশের জন্য, কারণ তারা হচ্ছে তাদের মধ্যে প্রায় 30 থেকে 40 জন হত্যা মামলার আসামি, 15 থেকে 20 জন জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। এরকম কিন্তু প্রায় শতাধিক হুমকি স্বরূপ। তো আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন। তাকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। বারবার বলা হয়েছে যে তার নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। যদিও দল থেকে বলা হয়েছে যে তারেক রহমানের নিরাপত্তা যেন কঠোর নিরাপত্তা বলাই থাকে, এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সেই নিরাপত্তা ঝুঁকি যেন সরকার কঠোরভাবে বলয়ের মধ্যে রাখেন। এবং তারেক রহমান আগামীকাল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমে তিনি যখন 300 ফিটে যাবেন, 300 ফিট এলাকায় কিন্তু 3টি জোনে ভাগ করা হয়েছে, গ্রিন, রেড এবং হোয়াইট। তো রেড জোনে যারা থাকবেন তারা শুধু কার্ড প্রাপ্ত, যারা কার্ড থাকবে তারা শুধু রেড জোনে প্রবেশ করতে পারবেন। এরপরে ইয়েলো জোনেও কার্ড প্রাপ্তরা প্রবেশ করতে পারবেন। শুধুমাত্র হোয়াইট জোনে জনসমাগম যেটা হবে সেটাতে সাধারণ যারা আসবেন তারা হোয়াইট জোনে প্রবেশ করতে পারবেন। এরকম 3 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। এই যারা পালিয়ে গেছেন কারাগার ভেঙে, তাদের জন্য তারেক রহমানের নিরাপত্তা আমার মনে হয় থ্রেট হবে না, কারণ আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে নিয়েছে। আমরা যেমনটা জানি যে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, হাতে মাত্র 1.5 মাস সময় আছে। 1.5 মাস আগে এত সংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং জঙ্গিরা পলাতক রয়েছে, এটা আসলে সুষ্ঠু ভোট গ্রহণে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, মাত্র কিছুদিন আগেই ইনকলাব মঞ্চের ওসমান হাদি, তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন, অবশেষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এর আগে আমরা দেখেছি বাড্ডাতে বিএনপির একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এরপরে হচ্ছে পল্লবীতে বিএনপির যুবদলের একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এই যে গোলাগুলির ঘটনা কিন্তু বেড়েই চলেছে। তো এই গোলাগুলির ঘটনার সাথে জড়িত কারা, জড়িত শীর্ষ
সন্ত্রাসীরা। তো এর মধ্যে কিন্তু জেল থেকে জামিন পেয়েছেন এমন সন্ত্রাসীরাও গোলাগুলিতে যুক্ত হয়েছিলেন, এবং যারা শুটার, যাদেরকে ভাড়া করা হয় গুলি করার জন্য, তারাও কিন্তু রয়েছেন। এখন এদের মধ্যে কারা আসলে জেল পলাতক আর কারা জেল পলাতক না, এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখনো নির্ধারণ করতে পারেনি কারা এই গোলাগুলির সঙ্গে জড়িত। কারণ আপনি জানেন যে হাদির হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ঘটনাস্থলে থাকা আলমগীর এবং ফয়সালকে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারেনি। এই কারণে কিন্তু ঘটনার বা হত্যাকাণ্ডের পেছনের ঘটনাগুলো আইন শৃঙ্খলা বাহিনী বের করে আনতে পারছেন না। তবে আপনি যেটি বলছেন যে নির্বাচন আগামী 1.5 মাস পরে নির্বাচন, তো 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এই পলাতক আসামিরা হট্টগোল বা বিভিন্ন অপ্রীতিকর অবস্থা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এবার একটু জানতে চাইবো যে 5ই আগস্টের পর আমরা যেমনটা দেখতে পাই যে কারাগার ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে, অস্ত্র গোলাবারুদ লুট করা হয়েছে, এর পিছনে কি আসলে পরিকল্পিত কোনো রাজনৈতিক সংগঠন আছে নাকি সংগঠিত অপরাধ চক্রের সম্পৃক্ততা রয়েছে বলে আপনি মনে করেন? এবং আরেকটু জানতে চাইবো যে এই বিষয় তদন্ত কতটা এগিয়েছে, আপনার কাছে কেমন কোনো খবর আছে কিনা? দেখেন, একটি কারাগার থেকে যখন আসামিরা পালিয়ে যায়, নিশ্চিতভাবে কিন্তু তারা কারাগারে আবার ফেরত না আসার জন্যই পালিয়ে যায়। কারণ তারা জানে যে তাদের নিশ্চিত মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন। তো এই ধরনের আসামিরা যখন কারাগার থেকে বেরিয়ে পালিয়ে যায়, তাদেরকে যখন আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে পায় না, তাহলে আপনার মনে করতে হবে অবশ্যই তারা বাংলাদেশের জন্য বা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। এবং এত দিন পর্যন্ত প্রায় 16 মাস হতে চললো, তাদের এই 700 জনকে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারেনি। অনেককেই গ্রেপ্তার করেছে, কিন্তু এখনো যে 700 জনকে গ্রেপ্তার করতে পারেনি। তো গ্রেপ্তার না করার পেছনের কারণগুলো আমি বলছিলাম যে তারা বড় বড় অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, যাদেরকে মৃত্যুদণ্ড প্রাপ্ত অর্থাৎ ফাঁসির আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত এরাই মূলত পালিয়েছে। তো তারা যদি নির্বাচনের আগে তাদেরকে গ্রেপ্তার না করা যায়, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা কিন্তু বিশ্লেষকরা করছেন। একদমই তাই। এবং আমরা কিন্তু বিশাল একটা কারা বিপর্যয় দেখতে পেলাম 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর। এই যে লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ এখনো পুরোপুরি উদ্ধার করা যায়নি। এটা আসলে নির্বাচনের সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু প্রস্তুত, যেহেতু এখন পর্যন্ত অস্ত্র পুরোপুরি উদ্ধার করা যায়নি? যে আপনি জানেন যে অস্ত্রের যে ঝনঝনানি সেটা কিন্তু চলছে। প্রকাশ্যে গোলাগুলির ঘটনা বা অস্ত্র দিয়ে চাঁদাবাজি বা হত্যার হুমকি এরকম ঘটনা ঘটছে। এরকম ঘটনার প্রেক্ষিতেই কিন্তু সরকার বলল যে রাজনৈতিক ব্যক্তিদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে, অর্থাৎ যারা সম্ভাব্য প্রার্থী। তো আপনি যখন রাজনৈতিক ব্যক্তিদের অস্ত্রের লাইসেন্স দিবেন, তখন তো যেইগুলো অস্ত্র বৈধ নয় এরকম অস্ত্রই আপনি উদ্ধার করতে পারছেন না, আবার বৈধ অস্ত্রের লাইসেন্স দিচ্ছেন, তাহলে অস্ত্র কিন্তু আরো বেড়েই যাচ্ছে। তো যদি কোনো সময় ওই সম্ভাব্য প্রার্থী মনে করেন যে তার জন্য হুমকি স্বরূপ কেউ, তিনি কিন্তু গুলি করে দিতে পারেন। আবার বৈধ নয় এমন যে অস্ত্রগুলো রয়েছে এখনো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, সেই অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। কারণ 5 আগস্টের পরে অনেক থানা লুট করে অস্ত্র নিয়ে যাওয়া হয়, আবার অনেক সময় পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু অবৈধভাবে অস্ত্র বাংলাদেশে আসছে। এই যে অস্ত্রের ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে অস্ত্র, সে অস্ত্র যদি উদ্ধার করা না যায়, সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচনে ব্যাঘাত ঘটতে পারে। এবং আইন শৃঙ্খলা বাহিনী কতটা সতর্ক বা প্রস্তুত? আইন শৃঙ্খলা বাহিনী বারবারই বলে যাচ্ছে যে তারা সতর্ক রয়েছে, তারা প্রস্তুত, তারা উদ্ধার চেষ্টা চালাচ্ছে, কিন্তু চেষ্টা চলছে এই কথা পর্যন্তই কিন্তু রয়েছে। উদ্ধার কার্যক্রম আসলে দিন শেষে হচ্ছে না। কিছু হচ্ছে, অল্প সংখ্যক হচ্ছে, কিন্তু তুলনামূলক খুবই নগণ্য বা কম। আপনি জানেন যে অপারেশন ফেজ 2 চলছে। তো এই অপারেশন ফেজ 2-তে কিছু অস্ত্র উদ্ধার হচ্ছে, কিন্তু অধিকাংশ অস্ত্র প্রায় এখন পর্যন্ত প্রায় 1200 আগ্নেয়াস্ত্র, কিন্তু বৈধ যেগুলো 1200 আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি, এবং অবৈধ যে অস্ত্রগুলো এগুলোও কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। ভবিষ্যতে এই ধরনের কারা বিপর্যয় ঠেকাতে কারা ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থায় কি ধরনের কাঠামোগত সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনি দেখেন যে 5টি কারাগার, বাংলাদেশের 5টি কারাগার থেকে যখন আসামিরা পালিয়ে যায়, তখন কারা অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে এই 5টি কারাগারের নিরাপত্তা সমস্যা ছিল এবং কারাগারের যে অবকাঠামোগত সেটিতে ঝুঁকিপূর্ণ ছিল। এরপরে কিন্তু ওই 5টি কারাগার পুনর্নির্মাণ করা হয়, কিছু সংশোধন করা হয়। তো বাংলাদেশের যে কারাগারগুলো, সেই কারাগারগুলো কিন্তু অনেক পুরাতন।
তো নতুন করে অনেক হাতে মাত্র 2 থেকে 3টি হাতে গোনা 2 থেকে 3টি কারাগার নির্মিত হয়েছে নতুন করে, কিন্তু বেশিরভাগ কারাগার পুরাতন। তো এই পুরাতন কারাগারগুলোতে যখন আসামি থাকে, এর পরে যদি এরকম কোনো অভ্যুত্থান বা এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় বাংলাদেশে, তখন কিন্তু আসামিরা আবারও পালিয়ে যাওয়ার সম্ভাবনা বা থাকে। তো এখন যারা পালাতে পারেননি তারা মনে করছেন এরকম করে তারাও পালিয়ে যাবেন। তো এরকম করে যদি আসামিরা পালাতেই থাকে তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বা বাংলাদেশের জনগণের জন্য হুমকি স্বরূপ। তো এজন্য কারাগারগুলোতে অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করতে হবে এবং নিরাপত্তা আরও জোরদার করতে হবে, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যাতে কারাগার সামনেরগুলোতে থাকে এবং এরকম পরিস্থিতিতে বিশেষভাবে যেন দৃষ্টি রাখা হয় কারাগারগুলোতে। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আলোচনায় যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার তৌহিদুজ্জামান তন্ময়ের সঙ্গে। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের 5 আইন প্রণেতা। একই সঙ্গে চিঠিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছেন তারা। মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিক্স, বিল হুইজেঙ্গা ও সিডনি কামলাগার ডোভ। এতে আরও স্বাক্ষর করেন কংগ্রেসম্যান জুলি জনসন ও টম আর সুওজি। চিঠিটি যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চিঠিতে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নাম উল্লেখ না করে মার্কিন আইন প্রণেতারা বলেন, জাতীয় সংকটকালে অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক ভূমিকার প্রতি তারা সমর্থন জানালেও একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধের দায়বদ্ধতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চিঠিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব তুলে ধরা হয়। তবে আইন প্রণেতারা সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করা বা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সামাজিক মাধ্যমের কর্মকাণ্ডের কারণে ইউরোপীয় ইউনিয়নের এক সাবেক কমিশনার সহ 5 জনের ভিসা প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। কর্তৃপক্ষ বলছে, দেশটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি মতামতকে দমন করতে বাধ্য করার চেষ্টা করেছিল এই মৌলবাদী ব্যক্তিরা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, এই উগ্রপন্থী কর্মী এবং অস্ত্রধারী এনজিওগুলোর বিরুদ্ধে অনেক বিদেশি রাষ্ট্র কঠোর বিধিনিষেধের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি ক্ষেত্রেই আমেরিকান বক্তা এবং আমেরিকান কোম্পানিগুলোকেই তারা লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পর ইউরোপীয় কমিশনের সাবেক শীর্ষ প্রযুক্তি নিয়ন্ত্রক থিয়েরি ব্রেটন অবশ্য এটিকে একটি চিরুনি অভিযান চলছে বলে উল্লেখ করেছেন। স্টেট ডিপার্টমেন্ট ব্রেটনকে ইউ ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট বা ডিএসএ এর মাস্টারমাইন্ড হিসেবে বর্ণনা করেছে, যা সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর উপর কন্টেন্ট নিয়ন্ত্রণ আরোপ করে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত কিছু মার্কিন রক্ষণশীলদের ক্ষুব্ধ করেছে, যারা এটিকে ডানপন্থী মতামতকে দমন করার চেষ্টা হিসেবে দেখছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 সংস্করণে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এবার দরজায় কড়া নাড়ছে ভারত সফর। সেখানে সাদা বলের সিরিজ খেলবে কিউবিরা। সিরিজে 2 দল খেলবে 3 ওয়ানডে ও 5টি টি-20 বিশ্বকাপের প্রস্তুতি বলা যায় এই সিরিজকে। আসন্ন সেই সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। টি-20তে সফরকারীদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার ও ওয়ানডেতে মাইকেল ব্রিসওয়েল। 2026 সালের 11 জানুয়ারি শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 21 জানুয়ারি থেকে।
দুই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজের স্কোয়াড 15 জনের ও টি-20 স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটারকে দেওয়া হয়েছে বিশ্রাম। টি-20-র এক স্কোয়াডটাই খেলবে বিশ্বকাপে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান। সিলেট হয়ে ফিরবেন ঢাকায়। বরণে প্রস্তুত 300 ফিট, 20 লাখ মানুষ সমাগমের আশা। যুগপত জোটের 7 সঙ্গীকে আসন ছেড়ে দিল বিএনপি। দলে ফিরলেন রেদওয়ান। ঢাকা 13 আসন থেকে লড়বেন ববি হাজ্জাজ। পটুয়াখালী 3-এ নূর। এখনো অধরা জেল পালানো 7 শতাধিক আসামি। ভোটের নিরাপত্তায় হুমকি। অন্তর্ভুক্তি নির্বাচন নিশ্চিতের আহ্বান 5 মার্কিন আইন প্রণেতার। ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার সহ 5 জনের ভিসা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি মতামত দমন চেষ্টার অভিযোগ। এবং ভারত সফরের দল ঘোষণা নিউজিল্যান্ডের। টি-20-তে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার ও ওয়ানডেতে মাইকেল ব্রিসওয়েল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।